হ্যালো এভরিওয়ান। আমার পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিংয়ে আজকে এটা চতুর্থ নম্বর ভিডিও। এই ভিডিওতে আমরা দেখব ইঞ্জিনে কুলিং সিস্টেম সম্পর্কে। একটা ইঞ্জিনে আসলে কুলিং সিস্টেমটা কেন প্রয়োজন হয়, কুলিং ওয়াটার স্পেসিফিকেশনগুলো কী কী, ইঞ্জিন আসলে কয়টা স্টেজে কুল হয় এবং কুলিং টাইপসগুলো আসলে কী কী, আমরা সেই বিষয়ে একটা ধারণা নেওয়ার চেষ্টা করব। তো প্রথমেই দেখি দ্য পারপাস অফ কুলিং সিস্টেম। আসলে আমাদের যে একটা জেনারেটর চালাচ্ছি, 1 মেগা হোক বা 20 মেগা হোক, সেটার আসলে কুলিং সিস্টেমটা তার কেন প্রয়োজন হয়। যেহেতু একটা 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 ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন, যেহেতু একটা রোটেটিং মেশিন, সো এই রোটেটিং মেশিনগুলার কারণ রোটেটের কারণে আপনার ফ্রিকশন হয়। এবং যেহেতু এটা ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন, যেহেতু এটা ইন্টারনালি কম্বাসন হচ্ছে সিলিন্ডারে, এবং সিলিন্ডারের ভেতর, ইঞ্জিনের ভেতরে যে আপনার 16টা বা 20টা সিলিন্ডার আছে, কম্বাসন হচ্ছে, এই কম্বাসনের ফলেও কিন্তু একটা হিট জেনারেট হয়। এখন যদি এই হিটটা যদি বেশি জেনারেট হয়, তাহলে হবে কি, আপনার মেটালের ধর্ম হচ্ছে এটা এক্সপ্যান্ড করবে। তো যদি অতিরিক্ত হিট হয়ে যায়, তো এটা যদি এক্সপ্যান্ড করে, তাহলে দেখবেন আপনার যে পিস্টনগুলো আছে বা পিস্টন রিংগুলো আছে বা লাইনার আছে, সেগুলো ক্ষতি হতে পারে। এবং এছাড়াও অনেক ধরনের থার্মাল স্ট্রেস বা ইস্যু থাকতে পারে। তো আমরা সে কারণে কি করি, আমাদের যে এক্সেস যে হিট জেনারেট হচ্ছে, সেই হিটটা রিমুভ করার জন্য আমরা কুলিং সিস্টেম ইউজ করে থাকি। এবং সেকেন্ড যেটা আছে, সেকেন্ড হচ্ছে প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিং বা প্রত্যেক জেনারেটরই, তাদের যে ম্যানুফ্যাকচারার আছে, তারা বিভিন্ন আর&ডির মাধ্যমে তারা একটা অপারেটিং টেম্পারেচার সেট করেছে। সাপোজ ধরেন একটা ইঞ্জিনের অপারেটিং টেম্পারেচার 85। আমরা যদি এই 85 মেনটেন করতে পারি, তো ওই ইঞ্জিনটা আপনার আপনার সর্বোচ্চ ইফিসিয়েন্ট ভাবে চলতে পারবে। এই 85টা হচ্ছে কুলিং সিস্টেমের আপনার টেম্পারেচার। সাপোজ ধরুন আমরা ওয়াটার কুল সিস্টেম ইউজ করছি। আমরা যদি ওয়াটার কুল সিস্টেম ইউজ করি, তাহলে যে আমাদের যে ওয়াটারটা থাকবে কুলিং এর জন্য, এটার টেম্পারেচার আমার মেনটেন করতে হবে 85। আর আর থার্ড যেটা, আমাদের যখন ইঞ্জিনটা চালাবো, তখন আসলে ইঞ্জিনটা ঠান্ডা থাকে। তো ঠান্ডা অবস্থাতে আপনার ওই এফিসিয়েন্সিটা থাকে না, তাই না? যদি আমরা ইঞ্জিনটা একদম যদি ঠান্ডা থাকে, তাহলে হয় কি, আমাদের যে কম্বাশনটা হবে সিলিন্ডারের ভেতরে, সেই কম্বাশনটাও ক্রিয়েট হতে চায় না। তো সেই কারণে কি করতে হয়, আমাদের যে কুলিং ওয়াটারটা আছে, তখন সেটা আমাদের ইঞ্জিনটাকে গরম রাখার জন্য আমরা ইউজ করে থাকি। ঠিক আছে? তো সেই প্রসেসটা আসলে একটা কন্ট্রোলিং এর মাধ্যমে করা হয়। আমি এটা সামনে আপনাদের চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আচ্ছা, এখন আমরা যে আসলে যে কুলিং ওয়াটারটা ইউজ করি ইঞ্জিন কুলের জন্য, সেটা কিছু স্পেসিফিকেশন আছে। আমরা চাইলেই আপনার মাটির থেকে আপনার এক পানি তুললাম, পাম্প দিয়ে পানি তুললাম, সেই পানিটা আসলে আমরা মানে ইঞ্জিনে দিতে পারবো না। দিতে পারবো না কেন? আমি সেটা একটু ব্যাখ্যা করছি। আমরা যখন আন্ডারগ্রাউন্ড যে ওয়াটারটা তুলি, সেটা কিন্তু পিএইচ এর ভ্যালু অনেকটা ভেরি করে। যেমন 5.5 থেকে 9.0 পর্যন্ত ভেরি করছে। আমরা কি জানি, পিএইচ এর ভ্যালু যদি 7 এর নিচে হয়, তাহলে এটা অ্যাসিডিটি হবে, আর 7 এর উপর গেলে সেটা আপনার ক্ষারের মতো বিহেভ করবে। আপনার তারপরে সেটার ভিতরে যে আপনার টিডিএস, টোটাল ডিসলভ সলিডস, মানে যে আপনার যে মিনারেলগুলো আছে, সেখানে প্রচুর মাত্রায় মিনারেল থাকে। তো যদি আমাদের এই বেশি পরিমাণে মিনারেল থাকে, যেমন ধরেন এর নিচে আছে আয়রন, ম্যাগনেসিয়াম, কেরিয়াম, আর্সেনিক, লেড, এই কপার, এইসব যদি মিনারেলের পরিমাণ যদি বেশি থাকে, তাহলে কি হবে, তাহলে আমাদের যে কুলিং ওয়াটারের যে পাইপলাইনগুলো আছে, সেখানে স্ক্যালিং তৈরি করবে, স্ক্যাল করবে, বা আপনার জংকার ধরবে, ইরোশন হবে বা কোরোশন হবে, সেই সমস্যাগুলো হবে। তো সেই কারণে আমরা ডাইরেক্ট ওয়াটারটা আমরা আপনার কুলিং ওয়াটারের জন্য ইউজ করতে পারি না। তো এই ওয়াটারটা আমরা কি করি, একটা ট্রিটমেন্টে নিয়ে যাই। ট্রিটমেন্টে নিয়ে যেয়ে আমরা কি করি, একটা একটা মিনিমাম লেভেলে নিয়ে আসি। যেমন মিনিমাম লেভেলটা কিরকম, যেমন মিনিমাম লেভেলে আমাদের যে পিএইচ এর ভ্যালুটা, এটা মিনিমাম থাকতে হবে 6.5। তো নর্মালি আমরা যেসব প্লান্টটি কাজ করছি বা কাজ করি, তা আমি সেখানে দেখেছি যে এটা মেনটেন করে 7 থেকে 7.5 পর্যন্ত মেনটেন করে থাকে। এবং যে টোটাল হার্ডনেস, যে আমার যে পানি যে হার্ডনেস, হার্ডনেস বলতে কি, আমাদের পানির ভেতরে যে আপনার বিভিন্ন ধরনের যেমন ধরেন যে খনিজ যে উপাদানগুলো আছে আর কি, সেটার পরিমাণটা কি হবে, সেটার পরিমাণটা দেওয়া আছে 10 ডিএইচ। ডিএইচ হচ্ছে জার্মান ডিগ্রি আর কি। একটা ডিএইচ হচ্ছে 178 মিলিগ্রাম পার লিটার লিটার ক্যালসিয়াম কার্বনেট। জাস্ট এটা একটা আইডিয়া আর কি। আমার টোটাল হার্ডনেসটা আমার 178-এর মিনিমাম 178 হতে হবে। আর কিন্তু আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি আমাদের
আমাদের আমাদের দেখেন এখানে আমাদের যে টিডিএস বা হার্ডনেস যেটা সেটা দেখেন 1500 আছে, নর্মালি 1500 থাকে। ঠিক আছে, 1500, 1000, 1200, এটা ওয়াটার আন্ডার কোনো ওয়াটার কোয়ালিটির মাধ্যমে সেটা আমি কি করবো, একটা ওয়াটার ট্রিটমেন্টের মাধ্যমে প্রসেস করে সেটা হার্ডনেসটা আমরা 178 বা 200 বা আরো কমে নিয়ে আসার চেষ্টা করব। এখন যে এই এই যে র ওয়াটারটা যে আমি আমি ট্রিটমেন্ট করব, এই ট্রিটমেন্টের কিন্তু কিছু প্রসেস আছে। তো এই র ওয়াটারটা নর্মালি আমরা ট্রিটমেন্ট করে থাকি আরও ওয়াটার ট্রিটমেন্টের মাধ্যমে। আরও ওয়াটারটাকে আরও মিনিং হয়েছে রিভার্স অসমোসিস। অসমোসিস যে ওয়াটার ট্রিটমেন্ট আছে সেই ট্রিটমেন্টের মাধ্যমে আমরা এই র ওয়াটারটাকে প্রসেস করে আরও ওয়াটার বা ডিএম ওয়াটার বা বা ধরেন এটা কি বলা যায় কুলিং ওয়াটারে আমরা রূপান্তর করে থাকি বা বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম দেয়। এখন রিভার্স অসমোসিসটা কি? রিভার্স অসমোসিসটা হলো কি, নর্মালি অসমোসিস আর কি। অসমোসিস হলো এক ধরনের প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় আপনার আপনার ওই কম ঘনত্ব আর বেশি ঘনত্বে, ধরেন একটা কম ঘনত্বে পানি দিলাম একদিকে আর একদিকে একটা বেশি ঘনত্বে পানি দিলাম, তাহলে হয় কি নর্মালি আপনার কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে আপনার পানিটা আসবে। এটা হচ্ছে অসমোসিস প্রসেস। আর রিভার্স অসমোসিসটা কি, আমরা কি ফোর্সফুলি একটা ফিল্টার দিব মাঝখানে, এক পাশে দিব কম ঘনত্ব এক পাশে বেশি ঘনত্ব, আমরা ফোর্সফুলি আমাদের যে কম বেশি ঘনত্ব যে আপনার মিক্সচারটা আছে সেটাকে আমি ফোর্স করে সেটাকে আমি একটা ফিল্টারের মাধ্যমে পাস করে আপনার কম ঘনত্বের দিকে দিব। তখন হয় কি, আমি যে ফোর্স করে দিলাম, এই ফোর্সের মাধ্যমে যে আমাদের ফিল্টার যে থাকলো, এই ফিল্টারের মধ্যে আমার যে অপপদার্থগুলো আছে দ্রবণে সেগুলো আপনার থেকে যায়। ঠিক আছে? তো সেই প্রসেসটার মাধ্যমে আমরা যে ওয়াটারটা ট্রিটমেন্ট থাকে সেটাকে আমরা আরো ওয়াটার বলে থাকি। তা আমি একটু একটু বেসিক আইডিয়া নিই, কারণ আরো ওয়াটার প্রসেসটা আসলে এটা একটা চ্যাপ্টারের সমান। তো এটা আসলে মানে ব্যাখ্যা করতে গেলে নতুন করে একটা স্লাইড তৈরি করতে হবে, তো আমি জাস্ট একটা বেসিক আইডিয়া নেই কিভাবে আসলে সেটা হয়। তো কি করতে হয়, প্রথমে আমার একটা পাম্প লাগবে। ঠিক আছে, আমার এখানে একটা আন্ডার ওয়াটার রিজার্ভার ট্যাঙ্ক থাকে, এটা দেখানো হয় নাই। এই ট্যাঙ্কের সাথে একটা পাম্প থাকবে। এই পাম্পটা হচ্ছে আরো ওয়াটার ট্রিটমেন্টে যে ফোর্সটা লাগে, সেই ফোর্সটা এই পাম্প ক্রিয়েট করে। এই পাম্প থেকে আমরা প্রথমে নিয়ে যাব আয়রন রিমুভার ট্যাঙ্কে। যে যে আপনার যদি এটা মধ্যে কোনো ধরেন হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র আয়রন থাকে সেখানে ফিল্টার থাকবে, সেই ফিল্টারের মাধ্যমে আয়রন রিমুভ হবে। তারপর এটা নিয়ে যাব আমরা আরো ওয়াটার প্রাইমারি স্টোরেজ ট্যাঙ্কে। এই যে এই ট্যাঙ্ক, এইটার মধ্যে আমরা নর্মালি যে আমাদের র ওয়াটারটা আছে সেটা স্টোর করব। এরপর এটা থেকে আমরা এটা যাবে হচ্ছে স্যান্ড ফিল্টারে। স্যান্ড ফিল্টারটা কি? স্যান্ড ফিল্টার হচ্ছে এক ধরনের ফিল্টার। আমাদের র ওয়াটার বা আমাদের যে আন্ডারগ্রাউন্ড ওয়াটারের মধ্যে যে আমাদের যে বালুগুলো আছে সেই বালুগুলা এই স্যান্ড ফিল্টার ফিল্টারেশন করবে। এই ফিল্টারেশন করে শুধু এই বালিগুলা সে রাখবে, ফিল্টারের নিচে জমা হবে, আর ওই পানিটা পরিষ্কার পানিটা সেটা সে বাইরে পাস করে দেবে। তারপর আপনার স্যান্ড ফিল্টারেশনের পরে সেটা যাবে হচ্ছে কার্বন ফিল্টার। কার্বন ফিল্টার কি করে? কার্বন অ্যান্ড মাইক্রন ফিল্টার, এই দুইটা ফিল্টারই আসলে মেইন কাজটা হচ্ছে আমাদের ভিতরে যে জীবাণুগুলো আছে সেই জীবাণুগুলোকে সে আপনার নষ্ট করে দেয়। এই দুইটা কাজ হচ্ছে এই ফিল্টার কাজ। এরপরে আমাদের যে আরো মেমব্রেন ফিল্টার, যে আমাদের যে আরো সিস্টেমে যে একটা ফিল্টার লাগে মেমব্রেন, সেখানে কয়েকটা লেয়ার থাকে, 1 2 3 4 5 6 বিভিন্ন লেয়ারে থাকতে পারে। আপনি কতটুকু করতে চান, আপনার কি পরিমাণ ভলিউম সেটার উপর নির্ভর করবে। এই মেমব্রেন ফিল্টার দিয়ে ফোর্সফুলি আমাদের যে র ওয়াটারটা আছে সেটা পাস করানো হয়। পাস করানোর পরে আমাদের যে আমাদের এটা পাস করানোর পরে আমাদের যে র ওয়াটারটা তখন একদম পরিশোধিত হয়ে যায়। একদম পরিশোধিত বলতে এটার মধ্যে কোনো ধরনের জীবাণু থাকে না, কোনো ধরনের খনিজ থাকে না, খনিজ উপাদান থাকে না। এটা টিডিএস একদম লো হয়ে যায়, ঠিক আছে, হার্ডনেস কমে যায়। ঠিক আছে? এরপরে এটা আল্ট্রা পিওর ফিল্টার, এগুলো ইউজ করা অনেকে ইউজ করে না। এই ফিল্টারগুলোর মাধ্যমে এটা এক্সপেনশন ট্যাঙ্কে চলে যায়। এক্সপেনশন ট্যাঙ্ক বলতে আমরা যে জায়গাতে যে আমাদের যে পিউরিফাইড ওয়াটারটা রাখবো আর কি, আরো ওয়াটারটা রাখবো সেটা এক্সপেনশন ট্যাঙ্কে যাবে। এক্সপেনশন ট্যাঙ্ক থেকে আমরা যে জায়গায় চাই আমরা সেই জায়গায় এটা ডেলিভারি দিব। আচ্ছা, এখন সাপোজ আমরা যে আগের স্লাইডে যদি যাই, আগের স্লাইডে দেখতে পাচ্ছি আমাদের যে আন্ডারগ্রাউন্ড ওয়াটারটা সেটার পিএইচএ ভ্যালু 5.5 থেকে 9.0 হচ্ছে। তারপর দেখেন আমরা যখন এটা পিউরিফাই করলাম, আরো ট্রিটমেন্ট করলাম, তখন এটার পিএইচএ ভ্যালু কত চলে আসছে? 7.3 প্লাস মাইনাস 1। তার মানে কি এটা এটা -6.31 হতে পারে। সরি, এটা ফিড পাম্পে ছিল 7.3। জি জি। আর আরোর পরে এটা চলে আসছে 6.8। ঠিক আছে?
এটা এটা আলাদা একটা ফিগার। আমি এটার সাথে এটা তুলনা দিবেন না। আমি জাস্ট এটা একটা উদাহরণস্বরূপ দেখাতে যাচ্ছিলাম। আর এইখানে আপনার মানে আরো আগে এবং পরের আপনার পার্থক্যটা দেখতে পাবেন। আরো ট্রিটমেন্টের আগে আমাদের যে ফিড ওয়াটার ছিল বা র ওয়াটার ছিল সেটার পিএইচ ভ্যালু ছিল 7.31, আর আরো পরে সেটা চলে আসছে 6.8। টোটাল ডিসলভড সলিডস টিডিএস যেটা কথা বলেছিলাম এর আগে, সেটা ছিল সেটা ছিল 960 এর মতো, 960 মিলি এমজি পার লিটার ছিল, এখন এটা 722 চলে আসছে। আমার পরে আরেকটা মেন হয়েছে আমাদের হার্ডনেস। হার্ডনেস ছিল 320, এটা 95 চলে আসছে। তার মানে কি, মানে আমার যে মানে আমার যে অপপদার্থ ছিল, আমার যে খনিজ ছিল, মিনারেল ছিল ওয়াটারে, যেটা কারণে আমার ওয়াটারটা হার্ড ছিল বা ওয়াটার টিডিএস এর ভ্যালু বেশি ছিল বা পিএইচ এর ভ্যালু কম বেশি ছিল, সেটা আমি আরো ট্রিটমেন্টের মাধ্যমে আমার মানে যে লেভেলটা দরকার আমি সেই লেভেলে নিয়ে আসতে পারবো। তারপর কি হবে আসলে, আমরা আরো করার পর পরেই আমরা কিন্তু আসলে সেই ওয়াটারটা আমরা ইঞ্জিনে ইউজ করতে পারি না। কেন পারি না? কারণ আপনি আরো করছেন, আরো করার পরও কিছু কিছু আপনার এখানে খরিজ থাকবেই, সেটা আপনি মানে রিমুভ করতে পারবেন না। ঠিক আছে, তো তো সেই কারণে কি করতে হয়, সেই কারণে আমরা কিছু কেমিক্যাল ডজিং করি। স্পেশালি কিছু কেমিক্যাল আছে যেটা কাজই হয়েছে কুলিং ওয়াটারটা ট্রিটমেন্ট করা। সেই টাইপের কিছু কেমিক্যাল আমরা ড্রজিং করি। সেই কেমিক্যালগুলো বাংলাদেশে অনেক ধরনের আছে, কিন্তু ম্যাক্সিমাম ইউজ করা হয় ন্যালকো 39 আর ন্যালকোল 2000। এই দুইটা মোস্টলি ইউজ করা হয় বাংলাদেশে। এবং এইগুলো কেন ইউজ করা হয়, এগুলো হচ্ছে প্রিভেন্টিং করার জন্য। আপনার লাইন যে আছে, আমাদের যে কুলিং ওয়াটার যে লাইনগুলো থাকবে ইঞ্জিনের ভেতরে, ইঞ্জিনের বাইরে বা পাম্পের যে লাইনগুলো থাকবে, সেগুলো ফাউলিং যাতে না হয়, করোশন যাতে না হয়, স্ক্যালিং যাতে না হয়, আবার এন্ট্রি ফ্রিজিং যাতে না হয় ওভার টাইমে। এন্ট্রি ফ্রিজিং তো বাংলাদেশে যদিও খুব একটা লাগে না, কিন্তু যেগুলো যেগুলো আপনার আহ, শীত প্রধান দেশ সেগুলোতে আসলে হয়। আসলে যেমন ধরুন কোনো কারণে মাইনাসে চলে আসলো টেম্পারেচার, তাহলে তো পানি মাইনাসে চলে আসলে ও তো আপনার হয়ে যাবে, বরফের কাছাকাছি চলে আসবে। তো আমি যে ওই কুলিং ট্রিটমেন্টের যে কেমিক্যালগুলো আছে সেগুলো ইউজ করি, তাহলে সেটা আপনার ওই আপনার ফ্রিজ হতে দিবে না ওই আমার কুলিং ওয়াটারটাকে। তো বাংলাদেশে নর্মালি ন্যালকো 39 এবং ন্যালকো 2000 ইউজ করা হয়। এটা দুইটাই সম্ভবত ন্যালকো কোম্পানিরই। আচ্ছা, এটা ইউজ করার একটা প্রসেস আছে, হ্যাঁ। আমার যে ওয়াটারটা আছে, হ্যাঁ, আমার ওয়াটারের যে কন্ডিশন আছে, আমি ফার্স্ট অফ অল আমি আগে র ওয়াটারটা নিব। র ওয়াটারটা নেওয়ার পর আমি এটা ওয়াটার টেস্ট করব। ওয়াটার টেস্ট করার পরে আমি দেখবো আমার কি কি স্পেসিফিকেশন আছে। স্পেসিফিকেশনটা দেখবো আমার কি কি প্যারামিটার আছে। এই প্যারামিটারের উপর নির্ভর করে আমি এটাকে আরো করব। আরো করার পর আমি আবার টেস্ট করব, আবার টেস্ট করে দেখবো এটা কন্ডিশনটা কি। ঠিক আছে, এটা পিএস এর ভ্যালু কত, এটা টিডিএস কত, হার্ডনেস কত, এটসেট্রা এটসেট্রা দেখবো। দেখার পরে আমি ন্যালকো, সাপোজ ধরুন আমি ন্যালকো ইউজ করছি, তাহলে ন্যালকো 39 যে কেমিক্যালটা আছে আমি সেটা ইউজ করবো। সেটা ইউজ করার প্রসেসটা কি, সেটা আমার যে রিপোর্টটা আছে সেটা রিপোর্টের উপর ভিত্তি করে আমি ইউজ করতে হবে। তো এটা প্রসেসটা হলো, আমার ধরেন হয়েছে আমার 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 ইঞ্জিনে যদি 1000 লিটার পানি থাকে, তা 1000 লিটার আমার কুলিং ওয়াটারের সাথে আমার 16 থেকে 36 লিটার ন্যালকো 39 কেমিক্যালটা আমার অ্যাড করতে হবে। ঠিক আছে, এখন এটা কি পরিমাণ অ্যাড করবো এটা নির্ভর করবে আমাদের আমাদের যে ইঞ্জিন ম্যানুফ্যাকচারার, তারা একটা স্পেসিফিকেশন দিয়ে দিবে তাদের কুলিং ওয়াটারের জন্য কি কি স্পেসিফিক মেজারমেন্টগুলা মেনটেন করতে হবে। সেই হিসেব করে আমরা এই ন্যালকো কেমিক্যালটা ইউজ করবো। ন্যালকো অথবা ধরেন ন্যালকো 2000 কেমিক্যালটা আমরা নর্মালি ইউজ করে থাকি। আচ্ছা, তারপর আমাদের যে ইঞ্জিনের কুলিং স্টেজ, নর্মালি কুলিং স্টেজ যেটা, নর্মালি ছোট ইঞ্জিনগুলোতে একটা স্টেজই থাকে, কিন্তু বড় যে ইঞ্জিনগুলো আছে, সাপোজ ধরেন 1 মেগাওয়াট থেকে 20 মেগাওয়াটের মধ্যে যে ইঞ্জিনগুলো আছে, সেগুলোতে আসলে দুই ধরনের আপনার স্টেজ ইউজ করা হয়। একটা স্টেজ হচ্ছে আপনার এসটি অথবা ইঞ্জিন জ্যাকেট কুলিং, যেটা ইঞ্জিনের ভেতরে ইঞ্জিনের হেড, তারপর ধরেন হয়েছে লাইনারটা, তারপর ধরেন হচ্ছে অনেক সময় এটা আপনার ওই টার্বোচার্জারও কুলিং এর জন্য ইউজ করা হয়। ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের এসটি বা ইঞ্জিন জ্যাকেট কুলিং বলি। ঠিক আছে, আবার আরেকটা আছে এলটি বা ইঞ্জিন চার্জ এয়ার কুলার। আমাদের যে ইঞ্জিনের যে চার্জ এয়ারটা আমরা প্রোভাইড করি, ঠিক আছে, সেটা তো একটা, যেহেতু আমরা টার্বো চার্জারের মাধ্যমে সেটা আমরা সাকশন করে নিয়ে আসি, কম্প্রেস করি, কম্প্রেসের ফলে হয় কি এটা অনেক টেম্পারেচার হয়ে যায়। সাপোজ 120, 30, 40,
তো এই টেম্পারেচারে সেটা আমরা ইঞ্জিনের ভিতর দিতে পারি না। দিলে কি হবে? দিলে এটা প্রি ইগনিশন হতে পারে, ইগনিশন নাও হতে পারে, বা ইঞ্জিনে ক্ষতি করতে পারে, নকিং করতে পারে, বা বিভিন্ন ধরনের সমস্যা করতে পারে। সেই কারণে কি করি, সেটা আমরা এটাকে কুলিং করি। কুলিং করে আমাদের মেজারমেন্ট অনুযায়ী আমরা টেম্পারেচার নিয়ে আসি। যেমন মেজারমেন্ট অনুযায়ী বলতে এক 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 ইঞ্জিন ম্যানুফ্যাকচার এক এক ধরনের চার্জ এর টেম্পারেচার মেনটেন করতে বলে। তো ওভারঅল এটা আপনার ম্যাক্সিমাম 50 থেকে 60 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ম্যাক্সিমাম সবাই ইউজ করে আর কি। তো সেই চার্জে একটা কুলিং এর জন্য আমরা আমরা যে আরেকটা স্টেজ ইউজ করি সেটা হচ্ছে আমাদের এলটি। হ্যাঁ, এখন এখানে দেখবেন হচ্ছে দুটাতেই দেওয়া আছে লুব অয়েল কুলিং অপশনাল, লুব অয়েল কুলিং অপশনাল। তো আর আমাদের যে ইঞ্জিনে যে লুব অয়েলটা ইউজ করা হয় সেটাও কিন্তু কুল করতে হয়, কারণ সেটাও গরম হয়ে যায়, যেহেতু ইঞ্জিনটা গরম। সেই সাথে সাথে লুব অয়েলটাও যখন এটা সার্কুলেট করে তখন সেটাও টেম্পারেচার কিছু শোষণ করে গরম হয়ে যায়। তো লুব অয়েলটাও আমাদের একটা 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 লিমিট পর্যন্ত মেনটেন করতে হয়। হ্যাঁ, এটাও আমাদের ইঞ্জিন ম্যানুফ্যাকচার বলে দিবে আমাদের লুব অয়েলের লিমিটটা কত। তো সেই লুব অয়েলটা কুলিংও কিন্তু আমাদের কুলিং ওয়াটার দিয়ে করা হয়। এখন কোনো কোনো ইঞ্জিনে সেটা করা হয় এসটি দিয়ে, আর কোনো কোনো ইঞ্জিনে করা হয় সেটা এলটি দিয়ে। ঠিক আছে? তো আমি এখানে যে ডায়াগ্রামটা দেখাবো সেই ডায়াগ্রামের মধ্যে আমি সেটা এলটিতে দেখিয়েছি আর কি। ঠিক আছে? তো আমরা নেক্সটে যাই। আচ্ছা, নেক্সটে এখানে একটা সিনারিও দেওয়া হয়েছে। নর্মালি একটা ইঞ্জিনের এসটি বা জ্যাকেট ওয়াটার কুলিং সিস্টেমটা আসলে কিভাবে থাকে, তা আমি একটু এক্সপ্লেন করি। ফার্স্ট অফ অল, এটা হচ্ছে আমাদের ইঞ্জিন এক্সপেনশন ট্যাঙ্ক। হ্যাঁ, এই ট্যাঙ্কের মধ্যে আমার কুলিং ওয়াটারটা থাকবে। এই এক্সপেনশন ট্যাঙ্কে যে আমাদের কুলিং ওয়াটার থাকবে সেটা হচ্ছে আমাদের আরও ওয়াটার। হ্যাঁ, এই আরও ওয়াটারের মধ্যে আমরা আমাদের প্রয়োজন মতো ন্যালকো বা কুলিং ওয়াটার ট্রিটমেন্ট কেমিক্যালটা আমরা মিক্স করে এখানেই রাখবো। ঠিক আছে? এই দেখেন, ফ্রম ডাব্লিউটিপি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট থেকে এটা আমার এখানে আসছে। আর আমরা এক্সটার্নাল ভাবে এখানে আপনার ন্যালকোটা অ্যাড করব। তারপর কি হবে, তারপর এটা আপনার আসবে হয়েছে আমাদের সাকশন হেডারে। এটা নর্মালি গ্রেভিটির মাধ্যমেই আসে। নর্মালি এক্সপ্রেশন ট্যাঙ্কগুলো অনেক উপরে থাকে আর কি। তো গ্রেভিটির মাধ্যমে আমাদের সাকশন হেডারে আসে। সাকশন হেডার থেকে আসার পরে হয় কি, সেটা আপনার হয়েছে আমাদের যে এসটি পাম্প হচ্ছে আমাদের ইঞ্জিনের মেইন কুলিং ওয়াটার বা জ্যাকেট ওয়াটার যে পাম্প আছে, সেই পাম্প এটাকে সাকশন করবে। সাকশন করে আমার ডেলিভারি হেডারে যাবে। ডেলিভারি হেডার থেকে সেটা আপনার যাবে হচ্ছে আমাদের কুলিং, আপনার চার্জ এয়ার কুলারে। ঠিক আছে? কিছু কিছু ইঞ্জিন হয় কি, চার্জ এয়ার কুলারটা টু স্টেজ হয়, আর কিছু কিছু ইঞ্জিন হয় হয়েছে আপনার সিঙ্গেল স্টেজ আমাদের চার্জ এয়ার কুলিং এর জন্য। তো ম্যাক্সিমাম বড় ইঞ্জিনগুলোই আসলে টু স্টেজে চার্জ এয়ার কুলার থাকে। তো এটা আমরা এসটি দিয়েও করে থাকি, আবার এলটি দিয়েও করে থাকি, আবার কিছু কিছু জায়গা হচ্ছে বোথ দিয়েও করে থাকি। তো আমি যে ইঞ্জিনটা দেখাচ্ছি সেখানে আমাদের চার্জ এয়ার কুলারটা হচ্ছে ডাবল স্টেজের। তো ফার্স্ট স্টেজে সেটা কি হয়, সে হয় এলটি দিয়ে, এসটিতে কুলিং হয়। তো চার্জে কুলার পরে সে আমার ইঞ্জিনে ঢুকবে। ইঞ্জিনে ঢোকার পর তার ইঞ্জিনের ভেতরে যে গ্রুপিংগুলো আছে, গ্রুপিং বলতে যে লাইনগুলো করা আছে, সেই লাইনগুলো দিয়ে সে ফ্লো হবে, টেম্পারেচার রিডিউস করবে এবং নিজের টেম্পারেচার সে বাড়াবে। বাড়ানোর পর সে কি করবে, সে আপনার রেডিয়েটরে যাবে। ঠিক আছে? তো রেডিয়েটর যাওয়ার আগে আমি এখানে একটা সিওএ ভালভ আছে, আমি এই জিনিসটি ক্লিয়ার করি। সাপোজ ধরেন আমার ইঞ্জিন, আমার 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 ধরেন ডেলিভারি হেডারের এখানে টেম্পারেচার ছিল 80 ডিগ্রি সেলসিয়াস। ওকে? তো আমার ইঞ্জিনে আসার পরে, ইঞ্জিন থেকে বের হওয়ার পরে এটার টেম্পারেচার হয়ে গেছে আমার 90 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু আমার মানে আমার যে ইঞ্জিন ম্যানুফ্যাকচার উনি বলে দিয়েছে আমার যে ইঞ্জিনের যে আউট হবে, ঠিক আছে, আউটের পরে যে আমার টেম্পারেচারটা মেনটেন করতে হবে, সেটা মেনটেন করতে হবে আমার কত, 85। ঠিক আছে? তাহলে আমার কি করতে হবে, তাহলে আমার করতে হবে আমার যে ডেলিভারি হেডার, এটার টেম্পারেচার 80 থেকে 75 রাখতে হবে। ঠিক আছে? জাস্ট আমি একটা আইডিয়া দিচ্ছি, বিষয়টা আসলে এরকম না। জাস্ট একটা ম্যাথমেটিক্যাল আইডিয়া দিচ্ছি যাতে আপনারা একটু মানে রিলেট করতে পারেন। ঠিক আছে? তো আমার এখানে তো বের হচ্ছে আমার 90, তাই তো? এখন এটা যদি আমি পুরাটাই এখানে দিয়ে দিই তাহলে এটা ঠান্ডা হয়ে যাবে বেশি, তাই তো? যদি বেশি বেশি রেডিয়েটরের কাজ কি, রেডিয়েটরের কাজ হচ্ছে আমার যে গরম পানিটা আসতেছে ইঞ্জিন থেকে সেটাকে সে কুল করবে, যেমন ইঞ্জিনের রেডিয়েটর করে থাকে, বা ধরেন একটা এসি রেডিয়েটর করে থাকে। ঠিক আছে?
যদি এটা বেশি ঠান্ডা হয়ে যায় তাহলে কি হবে, আমার আউট 85 মেনটেন নাও হতে পারে বা কমে যেতে পারে। ঠিক আছে, আবার যদি আমি যদি এটা রেডিয়েটরে না দিয়ে আবার যদি সরাসরি সাকশন হেডার দিয়ে দিই, তাহলে কি হবে, তাহলে আমার যে এখানে 85 বের হতে হবে সেটা নাও হতে পারে, সেটা আরো বেশি হতে পারে, 95ও হতে পারে, যেটা আমার ইঞ্জিনের ক্ষতিকর। তো সেই কারণে কি হয়, সেই কারণে আমরা এখানে এক ধরনের থ্রি ওয়ে ভালভ ইউজ করে থাকি, টেম্পারেচার কন্ট্রোল ভালভ বলি। ছোট ইঞ্জিনগুলোতে এখানে থার্মোস্টেট ইউজ করা হয়, আর বড় যে ইঞ্জিনগুলো আছে সেখানে ইলেকট্রিক্যাল কন্ট্রোল টেম্পারেচার কন্ট্রোল ভালভ ইউজ করা হয়। সেই কন্ট্রোল ভালভের কাজটা কি, সে আপনার, আমি তো একটা পিএলসি আছে আমার, এটা কন্ট্রোল দিলাম পিএলসিতে, আমি সেট পয়েন্ট দিয়ে দিলাম আমার ইঞ্জিন আউটের টেম্পারেচার এখানে থাকতে হবে 85। ঠিক আছে, তো পিএলসি ওর ভিতর ওইভাবেই প্রোগ্রাম করা আছে, আমি যদি এখানে 85 সেট করে দেই, তাহলে তার কি পরিমাণ পানি সে রেডিয়েটরে পাঠাবে আর কি পরিমাণ পানি সে আবার সাকশন হেডারে রিসার্কুলেট করবে। ঠিক আছে, তো এই ভালভটার কাজই হয়েছে আমার যে সেট পয়েন্ট আছে সেই সেট পয়েন্ট অনুযায়ী পানির টেম্পারেচারটাকে কন্ট্রোল করা। ঠিক আছে, তো নর্মালি এটা পিআইডি কন্ট্রোলার থাকে, এক ধরনের পিআইডি কন্ট্রোলার দিয়ে ইউজ করা হয়। আর এটা খুবই সিম্পল, এটা আসলে খুব কিছু করতে হয় না, জাস্ট একটা সেট পয়েন্ট দিলেই হয়, ও নর্মালি এটা করে। তাহলে এখন আমরা দেখি একবার, প্রথমে আমাদের ডাব্লিউটিপি থেকে পানিটা এখানে আসবে, আমরা একটা লেভেল পর্যন্ত ভরবো, তারপর আমরা এখানে কুলিং ওয়াটার ট্রিটমেন্টে কেমিক্যালটা ইউজ করব, তারপর এটা গ্র্যাভিটির মাধ্যমে সাকশন হেডারে আসবে, তারপর এটা এসটি পাম্প কি করবে, এসটি পাম্প যদি আমরা অন করি তাহলে আমরা সাকশন হেডার থেকে সাকশন নিবে, ডেলিভারি হেডারে আসবে, ডেলিভারি হেডার থেকে চার্জিয়ার কুলার যাবে, চার্জিয়ার কুলার থেকে ইঞ্জিনে যাবে, ইঞ্জিন কুলিং করবে, কুলিং করার পর তার যদি প্রয়োজন হয় সে সাকশন হেডারে যাবে, আর যদি প্রয়োজন না হয় সে রেডিয়েটরে যাবে, রেডিয়েটরে যাওয়ার পর সেই টেম্পারেচারটা কুল হবে, কুল হওয়ার পর আবার পুনরায় সে সাকশন হেডারে আসবে। এটা হলো একটা ইঞ্জিনের জ্যাকেট ওয়াটার কুলিং সিস্টেমের খুবই একটা একটা সিম্পল ডায়াগ্রাম। আচ্ছা, এখন আমরা পরেতে এলটিটা দেখি, এলটি বা চার্জ এয়ার কুলিংটা কিভাবে হয়। এক্সপ্রেশন ট্যাঙ্কের যে জিনিসটা সেটা একদম পুরোপুরি আপনার এসটির মতো, ডাব্লিউটিপি থেকে পানি এখানে, তারপর আমরা কুলিং ওয়াটার ট্রিটমেন্ট কেমিক্যাল ইউজ করব, সেখান থেকে সাকশন হেডারে আসবে, সাকশন থেকে এলটি পাম্প থাকে, সেই এলটি পাম্প সাকশন করবে, সাকশন করে ডেলিভারি হেডার থেকে সেটা যাবে হচ্ছে আমাদের চার্জার কুলারে। ঠিক আছে, চার্জার কুলার থেকে যাওয়ার পর সেটা আবার বের হবে। এখানেও কিন্তু একটা থ্রি ওয়ে ভালভ আছে। এই থ্রি ওয়ে ভালভের কাজটা কি, এই থ্রি ওয়ে ভালভের কাজ হচ্ছে আমাদের যে চার্জারটা থাকবে, হ্যাঁ, এখন সাপোজ ধরেন হচ্ছে আমার চার্জার মেনটেন করতে হবে 52, আমি যদি 52 মেনটেন করতে চাই, 52 মেনটেন করতে গেলে আমার এইদিকে কি পরিমাণ পানি পানি ফ্লো করতে হবে, কি পরিমাণ ওয়াটার ফ্লো করতে হবে, এবং এটা টেম্পারেচার কত থাকবে সেটা মেনটেন করবে আমার এই টেম্পারেচার কন্ট্রোলার, চার্জার টেম্পারেচার কন্ট্রোলার। অনেকটা এসটি মতো, এসটি টেম্পারেচার কন্ট্রোল যেভাবে কাজ করে এটাও সেম পিআইডি কন্ট্রোলের মাধ্যমে কন্ট্রোল করা হয়। আর পিএলসিতে সব প্রোগ্রাম করা থাকে, আমরা জাস্ট সেট পয়েন্ট দিয়ে দিব। ঠিক আছে, তো এখান থেকে এখানে আসবে, আসার পর সে দেখবে আমার কি পরিমাণ পানি যদি আমি রিসার্কুলেট করি তাহলে আমার টেম্পারেচার মেনটেন হবে কি হবে না। ঠিক আছে, সেটা দেখার পর সে এদিকে কিছু পানি পাঠাবে, আবার আবার রেডিয়েটরের দিকে কিছু পানি পাঠাবে। এখন রেডিয়েটরে যাওয়ার আগে এখানে আরেকটা কুলার আছে, এই কুলারটা ওয়ান কাইন্ড অফ হিট এক্সচেঞ্জার। হিট এক্সচেঞ্জার কেমন, হিট এক্সচেঞ্জার হচ্ছে আপনার আপনার দুইটা পাইপ থাকবে, একটা দিয়ে আপনি কুলিং ওয়াটার যাবে, একটা দিয়ে আপনার গরম ওয়াটার যাবে, তখন দেখবেন কি আপনার হিট ট্রান্সফার হবে, গরম থেকে ঠান্ডার দিকে হিট ট্রান্সফার হবে। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট অফ হিট এক্সচেঞ্জার। তো এখানেও সেম, এখানে হয় কি, এখানে এখানে এক পাশ দিয়ে আমার আমার যে লুব অয়েলটা, গরম লুব অয়েলটা যাবে। ঠিক আছে, আর এদিক থেকে আমার ওয়াটারটা যাবে। তো লুব অয়েলের টেম্পারেচার এখানে নর্মালি থাকবে ওই যে 65 63, আর এখানে যে আমাদের ওয়াটার টেম্পারেচার এটা আমরা নর্মালি মেনটেন করি 40 45। তার মানে কি এটার টেম্পারেচার বেশি, এটার টেম্পারেচার কম। তো যখন আমরা হিট এক্সচেঞ্জে যে দুইটা ক্রস পাস করাবো, তখন কি হবে, আমাদের যে লুব অয়েলের যে টেম্পারেচারটা আছে সেটার থেকে কিছু টেম্পারেচার আমার ওয়াটার নিয়ে সে চলে যাবে, তার মানে কি লুব অয়েল টেম্পারেচার কমে যাবে। তারপর কি হবে, আমাদের যে ওয়াটারটা সেটা রেডিয়েটর যাবে, রেডিয়েটর থেকে অ্যাজ ইউজুয়াল সে আবার সাকশন হেডে আসবে। তো এটা একটা সিম্পল একটা একটা এক্সপ্লেনেশন ইঞ্জিনের এলটি বা চার্জ এয়ার কুলিং সিস্টেমটা কিভাবে কাজ করে থাকে। আচ্ছা, তারপর আমরা দেখি মানে টাইপস অফ কুলিং সিস্টেম। কুলিং সিস্টেমের যে টাইপসগুলো আছে,
তো নর্মালি এটা দুই ধরনের টাইপস থাকে, একটা হচ্ছে ওপেন লুপ আর একটা হচ্ছে ক্লোজ লুপ। ক্লোজ লুপের মধ্যেও আমরা বাংলাদেশে নর্মালি দুইটা ইউজ করা হয়, এই কুলিং টাওয়ার সিস্টেম যেটা একটা, আর একটা হচ্ছে রেডিয়েটর সিস্টেম। আমরা তো যে আগের ভিডিওতে তো দেখালামই রেডিয়েটরের কাজটা কি, মানে যে গরম পানিটা আছে সেটাকে কুলিং করা, আবার কুলিং টাওয়ারও কাজও সেম, কিন্তু দুইটা দুই প্রসেসে করে, তো সেই কারণে দুইভাবে আমি দেখাবো। আচ্ছা, এখন ওপেন লুপ কুলিং সিস্টেমটা কি? ওপেন লুপ কুলিং সিস্টেমটা কি সেটা, ওপেন লুপ কুলিং সিস্টেম নর্মালি ছোট বোর্ড বা শিপ, ছোট শিপগুলোতে ইউজ করা হয়। আর আমরা যদি একটু ভিডিওতে যাই, এই যে এখানে দেখেন আমাদের কি, আমাদের এক্সপ্রেশন ট্যাঙ্কের মধ্যে পানিটা আছে, আমরা কিন্তু একটা ক্লোজ লুপ সার্কেলের মধ্যেই এটা ইউজ করতেছি। হ্যাঁ, এই পানিটাকে কন্টিনিউ ইউজ করতেছি। আমাদের কিন্তু এই পানিটা অন্য কোন জায়গা থেকে আসছে না, আমরা এখানেই এটা ধরে রাখছি। কিন্তু যখন আমরা ওপেন লুপে যাব, ওপেন লুপে কি করব? ওপেন লুপে ওপেন সোর্স থেকে সে পানিটা নিবে, ইঞ্জিনটা কুল করবে, আবার পানিটা অন্য জায়গায় এটা ফেলে দিবে, আবার ওপেন সোর্স থেকে নিবে, কুল করবে, আবার ফেলে দিবে। তো সাপোজ ধরুন হচ্ছে আপনি যদি একটা বোটে যান, এই যে আমাদের যে যে সেলো বোটগুলো আছে, সেলো বোটগুলো দেখবেন দুইটা পাইপলাইন থাকে। ঠিক আছে, দুইটা পাইপলাইন থাকে, একটা দিয়ে পানি সাকশন করতেছে, আরেকটা দিয়ে কন্টিনিউ পানি ফালাচ্ছে। সেটাই হচ্ছে আসলে ওপেন লুপ সিস্টেম। আচ্ছা, এখন যে ক্লোজ লুপ সিস্টেম, ক্লোজ লুপ সিস্টেমের মধ্যে কিন্তু আমি দুইটা দুইটা মানে প্রসেসের কথা বলছি, একটা হচ্ছে কুলিং টাওয়ার সিস্টেম প্রসেস, আর একটা হচ্ছে রেডিয়েটর সিস্টেম। এখন কুলিং টাওয়ার প্রসেসটা কি, আমাদের যে গরম পানিটা থাকে, আমাদের যে এসটি ওয়াটারটা বা এলটি ওয়াটারটা বের হয়, এটা টেম্পারেচারটা প্রায় 90 বা 50 থাকে। তো সেটাকে আমরা কি করি, সেটাকে আমরা কুলিং করতে হয়। যদি আমরা কুলিং না করি তাহলে তাহলে মানে এটা ইফিসিয়েন্সি কমে যাবে। সেই কুলিং করার জন্য আমরা বাংলাদেশে নর্মালি দুইটা সিস্টেম ইউজ করা হয়। একটা হচ্ছে কুলিং টাওয়ার, এই যে জিনিসটা দেখতে এরকম, আর একটা হচ্ছে আপনার হচ্ছে রেডিয়েটর। এই যে রেডিয়েটর দেখতে এরকম। আমি যে আপনার ওই ডায়াগ্রামটা আম, আঁকা হয়েছিল, ওই ডায়াগ্রামটা কিন্তু রেডিয়েটরের উপর বেস করে আঁকা হয়েছিল। আচ্ছা, যাই হোক, আমি কুলিং টাওয়ারটা আপনি একটু এক্সপ্লেন করি। কুলিং টাওয়ারটা আসলে দেখতে এরকম। হ্যাঁ, এটা উপরে একটা মোটরাইজড ফ্যান থাকে, ইলেকট্রিক্যাল ফ্যান থাকে। ঠিক আছে, আর এইগুলাতে আপনার ধরেন ওয়াটার ওয়াটার কলাম থাকে। হ্যাঁ, ওয়াটার কলামটা কিরকম জিনিস, এখানে আপনার বিভিন্ন ধরনের পাইপের মতো থাকে আর কি। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল কি হয় যে ওয়াটার, হট ওয়াটার যেটা ইঞ্জিন থেকে যে আমাদের হট ওয়াটারটা বের হবে, সেটা এই লাইন দিয়ে আসবে। হ্যাঁ, এই লাইন দিয়ে আসার পর সেটা উপরে যাবে। উপরে যাওয়ার পর এই যে এরকম একটা প্রসেস থাকে, এগুলো ঝর্ণার মতো, ওয়ান কাইন্ড অফ ঝর্ণা, ছোট 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 ছিদ্র থাকে। এই ছিদ্র দিয়ে পানিটা এই এই ওয়াটার কলামগুলোতে এসে পড়ে। গরম পানিটা ওয়াটার কলাম দিয়ে এসে পড়ে। আর তখন কি হয়, আমার একটা ফ্যান খুব স্পিডে আপনার ঘোরা শুরু করে। ঘোরা শুরু করতে বলতে কি, সে এই যে এখান থেকে সাকশন নিয়ে সে এটাকে উপর দিকে ডেলিভারি দিবে, মানে এয়ারটা সে সাকশন দিবে এদিকে, আর ডেলিভারি দিবে উপর দিকে। তাহলে হয় কি, আমার যখন গরম ওয়াটারটা এদিকে পড়ে, তখন এটার যে আপনার হিটটা আছে, ভ্যাপরটা আছে, সেটা কি হয়, সেটা উপর দিয়ে চলে যায়। ঠিক আছে, কিন্তু পানি তো খুব হাই স্পিডে এসে পড়ছে। তো যদি এরকম হয়, তাড়াতাড়ি যদি পানিটা পড়ে যায় নিচে, নিচে এই যে কুল কুল ওয়াটার যেটা, কুল ওয়াটার যেটা যদি খুব তাড়াতাড়ি পড়ে যায়, তাহলে কিন্তু আমার কুলিংটা হয় না। তো সেই কারণে আমাদের ওয়াটার কলাম টাইপের কিছু একটা ইউজ করা হয়। সেটা কি করে, এই পানিটা আস্তে 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 আপনার নিচে আসে। ঠিক আছে, নিচে এসে এখানে আপনার কুলিং ওয়াটারের যে আপনার স্পেস আছে, সেখানে এসে জমা হয়, আবার এদিক দিয়ে আপনার কুল ওয়াটারটা আমরা আবার ইঞ্জিনে চলে যায়। ঠিক আছে, এই যে আস্তে আস্তে প্রসেস ভাবে আসে, ওই সময়ও কিন্তু এই যে ভ্যাপরগুলো আছে বা হিটটা আছে, এই ফ্যান এটা সাকশন করে উপর দিয়ে পাঠায় দেয়। ঠিক আছে, এই যে এখানে ফ্যান থাকে একটা, এই ফ্যান ফ্যান থাকে, এই ফ্যানটা চলে আমার এই যে এই ভেতরে আমাদের এই প্রসেসগুলো সবকিছু আছে। ঠিক আছে, আর এই দিক থেকে আমরা যদি দেখবেন, যখন একটা ইঞ্জিন রানিং থাকে, কুলিং ওয়াটার সিস্টেম রানিং থাকে, তখন দেখবেন এই যে এই দিক দিয়ে কন্টিনিউ আপনার স্টিম বা ভ্যাপর হচ্ছে, মানে হিটটা রিডিউস করছে। এটা আপনার হচ্ছে কুলিং ওয়াটার সিস্টেম ইউজ করেন ম্যাক্সিমাম। এগুলো আপনার ক্যাপটিভ প্লান্টে ইউজ করা হয়, কিন্তু পাওয়ার প্লান্ট যেগুলা মানে বড় বড়, সেগুলোতে ইউজ করা হয় হচ্ছে আপনার এই রেডিয়েটর। আর রেডিয়েটরে আসলে ওটা কুলিং ওয়াটারের মতো কাজ করে না। রেডিয়েটর কি হয়, রেডিয়েটরও ফ্যান থাকে, অনেক ফ্যান থাকবে, এসটিএল জন্য ফ্যান থাকবে, কিন্তু সেটার প্রসেসটা একটু অন্যরকম। এখন রেডিয়েটরে প্লেট থাকে, এরকম প্লেট থাকে। হ্যাঁ, এই প্লেটের এই যে এইখানে ধরানো হয়েছে কি, এখানে ধরানো হয়েছে একদিকে আপনার হট ওয়াটার ঢুকবে আর একদিকে কুল ওয়াটার বের হবে।
আর এটার উপরে ফ্যান থাকবে, একটা দুইটা তিনটা চারটা বিভিন্ন রকম ফ্যান থাকবে। আর এই যে প্লেটগুলা, এগুলো ওয়ান কাইন্ড অফ আপনার আপনার হিট এক্সচেঞ্জারের মতো কাজ করে। কিরকম কাজ করে, আমি এটা করে কি, আপনার যে আপনার হট ওয়াটার লাইন সেটা থাকবে হচ্ছে উপরে, একদম উপরে থাকবে, ঠিক আছে। আর কোল্ড ওয়াটার, যেটা কুলিং কোল্ড ওয়াটার, এটা থাকবে নিচে। তো প্রথমে কি হয়, আমার এই ভিতর দিয়ে পানি ঢুকে, পানি ঢোকার পরে হট ওয়াটার ঢুকবে, হট ওয়াটার ঢোকার পরে এইদিকে সার্কুলেশন হতে থাকে, ঠিক আছে। এই সময় কি করে, ফ্যানগুলো অন হয়ে যাবে এবং ফ্যানগুলা ওই সার্কুলেশন হওয়ার সময় আপনার যে হিটগুলো থাকবে সেই হিটগুলা ও ফ্যান সাকশন করবে, সাকশন করে এটা আপনার এনভায়রনমেন্টে দিয়ে দিবে, ঠিক আছে। এটা যখন আপনার কন্টিনিউ সার্কুলেশনের ফলে যে আপনার এই হিটটা জেনারেট হচ্ছে, মানে হিটটা বের হচ্ছে ফ্যানের মাধ্যমে, তখন এটা কি কুলিং হয়ে যায়। কুলিং হওয়ার পরে এই সাইডে যে আপনার থাকবে, মানে পাইপ থাকবে, কুলিং ওয়াটার পাইপ, সেটা দিয়ে সেই পানিটা বের হয়ে যাবে। আমি আপনি যদি একটু দেখাই, এই যে আপনি দেখেন, এই যে এখানে দেখেন, এই যে এখানে এখানে দেখেন, এই যে দুইটা লাইন আছে, হ্যাঁ। এই যে উপরে যে লাইন, সাপোজ এটা ধরেন হচ্ছে আমাদের হট ওয়াটারের লাইন, এটা ঢুকেছে ভিতরে, ভিতরে ঢুকে এটার ভিতরে সার্কুলেট হচ্ছে, আর এই ফ্যানগুলো কন্টিনিউ চলতেছে। এই ফ্যানগুলা আপনার হিট যে হিট ছিল ওয়াটারে, হিটগুলা রিমুভ করছে, রিডিউস হওয়ার পরে এই যে লোয়ার যে পাইপটা আছে, সেই পাইপটাতে আবার সে ইঞ্জিনের লাইনে চলে গেছে। জি। আহ, এটা আসলে একটা খুবই একটা একটা সিম্পল ভাবে এক্সপ্লেন করা, মানে একটা ইঞ্জিনের কুলিং সিস্টেম কিভাবে কাজ করে। আপনার যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে, আপনি আমার কমেন্টে মানে দিতে পারেন, আমি ট্রাই করবো এটা আনসার দেওয়ার। ঠিক আছে, ধন্যবাদ।